7 লাখ টাকা ব্যবসা দিয়ে যখন শুরু করছেন 7 জন মিলে, তখন যেটা হবে, এই যে 7 জনের এই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে এই টাকা দিয়ে আর চলবে না, আরো টাকার প্রয়োজন পড়বে। তো আপনার আরো টাকার যদি প্রয়োজন পড়ে বা কোনো ডেভেলপমেন্টের প্রয়োজন পড়ে, তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের বিজনেসে আরো পার্টনার নিব। তো সেটা স্যার নেওয়ার জাস্ট প্রসেস কি? সাউন্ড আসতেছে স্যার, একটু ওই বাইরে থেকে মাইক্রোফোনটা আরো একটু হচ্ছে নির্ঝর একটু মাইক্রোফোনটা মিউট করে দাও। আচ্ছা, তোমাদের সকলের মাইক্রোফোনটাই মিউট করে রাখো, যে এসিআর তারটাও মিউট করে রাখো। আমি যদি রেসপন্স করি তাহলে তোমরা একটু, অথবা কথা শুনতে না পেলে তখন একটু বলবা, শুধুমাত্র এসিআর কথা বলবা, বাকি সবাই আনমিউট করে রাখো। ওকে। আচ্ছা, তো আমি তোমাদের বলছিলাম যে 7 জন মিলে ব্যবসা শুরু করলো 7 লাখ টাকা দিয়ে, কিন্তু এই টাকা দিয়ে ধরো তারা একটা জমি কিনলো, বিল্ডিং তৈরি করলো, ধরে নাও $7 লাখ ধরে নাও, সেটা নিয়ে জমি করলো, বিল্ডিং করলো, কারখানা রান করলো। বাট করতে করতে এক সময় তাদের ফান্ডের ক্রাইসিস পড়েছে, তাদের টাকা দরকার। তো টাকা নিতে গেলে স্বাভাবিকভাবে দুইটা সোর্স থেকে টাকা নেয়, মূল দুইটা সোর্স। একটা হচ্ছে ওন মানি, নিজের টাকা, মালিকের নিজের টাকা। আর একটা হচ্ছে লোন মানি। একটা হচ্ছে মালিকের নিজের টাকা, ওন মানি বলছি আমরা, আর একটা হচ্ছে মালিকের বাইরে থেকে যদি লোন নিয়ে আসে সেই টাকাটা। তো এখন যদি লোন নিতে চাই তাহলে তো আমাদের লায়াবিলিটি বাড়বে, লোনের অনেক সমস্যা আছে। লোন যদি তুমি শোধ করতে না পারো, পরে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, রিস্ক অনেক বেশি। ইন্টারেস্ট, তুমি ব্যবসা লাভ হোক বা লস হোক ইন্টারেস্ট দেওয়াই লাগবে, এই জন্য লোনের দিকে সচরাচর যাওয়া কঠিন। তোমার ব্যবসার লাভ হোক বা লস হোক, যদি লোন নাও তাহলে কিন্তু টাকাও পরিশোধ করাই লাগবে এবং সুদ সহ দেওয়া লাগবে। কিন্তু এর বিপরীতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ব্যবসায়ের এই 7 লাখ টাকাকে ছোট ছোট কাগজে বিভক্ত করলে, ধরো এক একটার মূল্য হলো 100 টাকা করে। তো এই 7 লাখকে 100 টাকা করে এক একটা কাগজ বিভক্ত করলে এই 7 লাখ টাকা, এটা তো মোট মূলধন আমাদের, তাই না? মূলধন মানে, মূলধনের সংজ্ঞাটা হচ্ছে মালিকরা ব্যবসা শুরু করার সময় শুরুতে যে টাকাটা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে সেটাকে মূলধন বলে। তো 7 জন মিলে 7 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছিল, এটাকে আমরা মূলধন বলছি। এই মূলধনটা আমরা ছোট ছোট অংশে বিভক্ত করলাম। এত 7 লাখ টাকার মূলধন তো আর কেউ কিনবে না, এই জন্য আমরা ছোট ছোট অংশে বিভক্ত করলাম, এক একটার মূল্য করলাম 100 টাকা বা 1000 টাকা। তো যদি 1000 টাকা করেও করি তাহলে 3টা শূন্য কেটে যাবে, তাহলে 700টা শেয়ার হবে। তাহলে 700টা শেয়ার পেলাম আমরা, 1000 টাকা করে এক একটা শেয়ারের মূল্য, 700টা শেয়ার। তো এই যে মূলধনটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেললাম, 70টা খণ্ডে বিভক্ত করলাম 7 লাখ টাকাকে, আর এক একটা শেয়ারের মূল্য হলো 1000 টাকা। এটা কি বলে? শেয়ার। অর্থাৎ মূলধনের ছোট ছোট অংশকে বলে শেয়ার। এখন আমার এগুলো হয়ে গেল কি? কাগজ। এক একটা কাগজের মূল্য 1000 করে। এই কাগজগুলো আমরা চাইলে মার্কেটে বিক্রি করতে পারি। ধরো একজন 10টা কাগজ কিনলো 10,000 টাকা দিয়ে, তাহলে সে ওই 10টা কাগজের মালিক এবং 10,000-এর সমপরিমাণের সে হচ্ছে শেয়ারের মালিক। এভাবে আমরা শেয়ার কিনে থাকি বাইরে। আমরা যদি শেয়ার মার্কেটে কোনো শেয়ার কিনি, তার মানে আমরা যতটুকু শেয়ার কিনবো ততটুকুর অংশ মালিক হয়ে যাব। এই জন্য আমরা বলছি, দেখো, মালিক এবং ব্যবসা পৃথক। মালিক, এই যে মালিক, শেয়ার কিনলেই কিন্তু তুমি শেয়ারের মালিক হয়ে যেতে পারবা। তো আমি যদি স্কয়ার কোম্পানি শেয়ার কিনি, তাহলে আমি কি আসলে অরিজিনাল মালিক? আমি কি ভিতরের পক্ষ? আমি কিন্তু ভিতরের পক্ষ না, আমি বাইরেরই একজন পক্ষ, কিন্তু আমি মালিক হয়ে গেছি। এই জন্য আমরা বলছি যে মালিক মানে ভিতরের পক্ষ না, মালিক হচ্ছে অংশীদার, কোম্পানির ক্ষেত্রে মালিক হচ্ছে বাইরের পক্ষ। তাহলে এই যে মালিক বাইরে আছে, তাহলে মালিক যদি এখন কোনো টাকা বিজনেসকে দেয়, তাহলে বিজনেস সেটা হিসাব রাখবে, এবং বিজনেস থেকে মালিক যদি কোনো টাকা নিয়ে নেয় সেটাও হিসাব রাখবে। হিসাবটা কে রাখবে? বিজনেস রাখবে। তো বিজনেস একা একা কি হিসাব রাখতে পারে নাকি? হিসাবটা তাহলে রাখবে কে? বিজনেসের মধ্যে যে অ্যাকাউন্টস অফিসার থাকবে বা ম্যানেজার যে থাকবে, তারা হিসাব রাখবে। তাহলে আমরা যখন অঙ্ক করব, আমরা যখনই যে অঙ্কই করব না কেন, আমরা নিজেকে মালিকও ভাববো না, আমরা নিজেকে ব্যবসাও ভাববো না। আমরা ভাববো কি? যে আমি এই ব্যবসায়ের মধ্যেকার একজন ম্যানেজার বা এমপ্লয়ি, আমি এই ব্যবসাটার হিসাব রাখছি। সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি, সেই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবটা আমি রাখছি। সেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো কিছু বাড়লে বা কমলে আমি হিসাব রাখবো, সেই ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হলে আমি হিসাব রাখবো, অন্য কোনো কিছু আমি হিসাব রাখবো না। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট সেপারেট এন্টিটির। এটা গেল হচ্ছে তোমাদের, আমি পরে এই জাতীয় নিয়ে ঝামেলা হয় বলে এটা একটু বলে নিলাম। পরবর্তী যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং সংজ্ঞা পড়তে গেলে আমাদের একটা শব্দের সাথে পরিচিত হতে হবে, সেটাকে বলি আমরা ট্রানজেকশন।
বা লেনদেন, ট্রানজেকশন শব্দটা দেখতে পাচ্ছ, TRANSACTION, ট্রানজেকশন এর বাংলাটা হচ্ছে আমরা বলছি কি লেনদেন। তো লেনদেন মানে বাংলাতে লেনা দেনা, গিভ অ্যান্ড টেক। কিন্তু আমরা লেনদেনের সংজ্ঞা বলেছিলাম যে লেনদেন হতে গেলে তার শর্ত হচ্ছে দুটি পক্ষ থাকতে হবে, এটা একটা শর্ত। দুটি পক্ষ মানে একা একা লেনদেন হয় না, নিজের হাতে নিজে টাকা দিলে তো আর লেনদেন হবে না, অন্য একটা পার্টি থাকতে হবে। তাহলে তোমার বিজনেস একটা পার্টি, এর বাইরে আর একটা পার্টি থাকতে হবে, তবেই সেটা লেনদেন হবে। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম যে এক পক্ষ যদি সুবিধা দেয় আর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, এবং লেনদেনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে টাকায় পরিমাপযোগ্য হতে হবে। টাকা দিয়ে যদি মাপা না যায়, টাকায় পরিমাপযোগ্য, মেজারেবল ইন টার্মস অফ মানি, টাকায় পরিমাপ করা যেতে হবে। এটা যদি না যায় তাহলে সেটাকে ট্রানজাকশন বা লেনদেন বলবো না। আমরা যদি লেনদেন চিনতে না পারি তাহলে হিসাব বিজ্ঞানের কোনো কিছু আমরা করতে পারবো না। লেনদেন শব্দটা পরিচয় হওয়া জরুরি। তাহলে আমাদের ব্যবসা, আমাদের যে ব্যবসা, সেই ব্যবসার কোনো একটা ঘটনা, সেটাকে আমাদেরকে টাকায় পরিমাপযোগ্য হতে হবে। এখন ভালো কথা, ট্রানজাকশনের সাথে আরেকটা শব্দ জড়িত, সেটাকে বলে ইভেন্ট। ইভেন্ট বা ঘটনা। তো দেখো, ঘটনা মানে হচ্ছে ধরো বাইরে গেলাম, একজন অ্যাক্সিডেন্ট করে ফেললো, এটা একটা ঘটনা, এবং এই ঘটনাটা হচ্ছে দুর্ঘটনা। তারপরে তুমি এই যে এখন ক্লাস করছো, এটাও একটা ঘটনা। ঠিক আছে, তো প্রত্যেকটা কাজে এক একটা ঘটনা, এটাকে আমরা বলি হচ্ছে ইভেন্ট। তো এই ঘটনা থেকেই লেনদেনের তৈরি হয়। ঘটনাগুলোর মধ্যে যে ঘটনাগুলো ব্যবসার সাথে জড়িত এবং টাকার অঙ্কে পরিমাপ করা যায় এবং দুইটা পার্টি থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে লেনদেন। তাহলে যে কোনো কথা, যে কোনো ব্যাপার, যে কোনো ঘটনার সাথে যদি টাকা জড়িত থাকে, শুধু টাকা জড়িত থাকলেই হবে না, বিজনেসের টাকা জড়িত থাকতে হবে বা বিজনেস কোনো কিছু বাড়তে কমতে হবে, এরকম যদি ঘটে তাহলে সেটা হবে লেনদেন। একটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো, এটা যদি আমার ব্যবসা হয়, এটা ধরে নাও আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানে থেকে আমি এটা এটা যদি ব্যাংক হয়, ধরে নাও এটা আরেকটা ব্যাংক, এটা হচ্ছে একটা ব্যাংক, এই ব্যাংক থেকে আমি 20,000 টাকা লোন নিয়ে আসলাম। তো এটা আমাদের ব্যবসার টাকা বাড়লো না? এসে আর শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ব্যবসার টাকা যদি বাড়ে তাহলে তো এটা একটা ঘটনা, এবং এই ঘটনাটা একটা লেনদেন। কেন? কারণ এটা টাকায় পরিমাপ করা যাচ্ছে এবং আমাদের ব্যবসাতে কিছু একটা বৃদ্ধি পেয়েছে। আমরা ধরে নাও এটা একটা ফার্নিচারের দোকান, এই ফার্নিচারের দোকান থেকে আমরা কিছু ফার্নিচার কিনে আনলাম, ধরো 50,000 টাকার ফার্নিচার কিনে আনলাম। তো এটা কি আমাদের বিজনেসে ফার্নিচার একটা সম্পদ বাড়লো না? এটা জি টাকায় স্যার। পরিমাপ করা যাচ্ছে, এরকম একটা সম্পত্তি আমাদের বেড়েছে। তাহলে এটা একটা ঘটনা এবং এই ঘটনাটা একটা লেনদেন। কিন্তু যদি এমন হয় তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একজন ম্যানেজার আছে, তিনি মারা গেল, তো ম্যানেজার মারা যাওয়ার কারণে তোমার টাকার কোনো ক্ষতি হয়নি, তোমার ব্যবসার ক্ষতি হয়েছে কিন্তু টাকায় পরিমাপ করতে পারছো না। টাকায় যদি মাপা না যায় তাহলে সেটা কিন্তু লেনদেন হবে না। তাহলে এটা তোমাকে টাকায় পরিমাপ করা যেতে হবে, 1 নম্বর। 2 নম্বর বললাম কি, দুইটা পার্টি থাকতে হবে। এখানে কিন্তু তোমার পার্টি দুইটা ছিল, ম্যানেজার এবং তুমি, কিন্তু ম্যানেজার ভিতরেরই পক্ষ, এই জন্য আর এটা হলো না। আরেকটা কথা তোমাদের বলছিলাম কি, যে এটা ধরে নাও মালিক, তো মালিক যদি তোমাকে বিজনেসে 30,000 টাকা দেয় বিনিয়োগ করে ব্যবসা শুরু করার সময়, তাহলে এটাও লেনদেন। কেন? মালিক দিয়েছে সেজন্য লেনদেন না, আমাদের বিজনেসে 30,000 টাকা এসেছে সেই জন্য লেনদেন। আমরা লেনদেন হওয়ার শর্ত বলছি কি, বিজনেসের কিছু না কিছু বাড়তে কমতে হবে। মালিক যদি 5,000 তুলে নিয়ে যায় তাও লেনদেন। কেন? মালিক নিয়ে গেল সেজন্য লেনদেন না, ব্যবসা থেকে 5,000 কমে গেল সেজন্য লেনদেন। ও অন্য কেউ নিয়ে গেলেও এটা লেনদেন হতে পারতো। এখন যেটা বলেছিলাম আগের দিন, একটা উদাহরণ দিচ্ছিলাম, এটা যদি মালিক হয়, এটা যদি মালিকের স্ত্রী হয়, ধরে নাও এটা মালিকের স্ত্রী, তো মালিক তার স্ত্রীর জন্য গহনা কিনলো বিজনেস থেকে 60,000 টাকা নিয়ে। এই মালিক তার স্ত্রীকে গহনা কিনে দিল বিজনেস থেকে 60,000 টাকা নিয়ে। এই 60,000 টাকা যে সে নিল, তার স্ত্রীকে গহনা কিনে দিল এই জন্য লেনদেন তা না, আমার ব্যবসা থেকে 60,000 টাকা কমে গেছে এই জন্য লেনদেন। এখন যদি মালিক তার নিজের পকেটের টাকা দিয়ে স্ত্রীকে কিনে দিত তাহলে কি এটা লেনদেন হতো? না স্যার। এসিআর? আচ্ছা, হতো না। কেন? কারণ এটা মালিকের তার ব্যক্তিগত টাকা দিয়ে ব্যবসা, তার স্ত্রীকে গহনা কিনে দিয়েছে। আপনি তো একজন এমপ্লয়ি, আমি শুরুতেই বলেছিলাম আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করেন,
তখন এই প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যদি মালিক তার বউকে কবে কি কিনে দিচ্ছে এই খোঁজ নিতে যান, তাহলে তো আপনার চাকরি থাকবে না শেষমেশ। মানে হিসাব রাখা তো পরের কথা, আর চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এই জন্য আপনার কাজ কি, এই ব্যবসার কোনো কিছু বাড়লে কমলে আপনি হিসাব রাখবেন এবং সেটাই লেনদেন হবে। আমি কি লেনদেনটা আপনাদের মোটামুটি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আপনাদের দুইটা শব্দ আমি চেনাইলাম। একটা হচ্ছে ইভেন্ট, মানে ঘটনা। ঘটনা যে কোনো কিছু হতে পারে, আপনাদের ধরেন কারোর মাথা আমি মাল বাড়ি দিয়ে মাথা ফাটাই দিলাম, এটাও একটা ঘটনা। তো এই ঘটনা তো আর লেনদেন হবে না, ব্যবসার কোনো কিছু বাড়ছে কমছে না। তাহলে ঘটনাগুলোর মধ্যে থেকে যেগুলো অর্থের সাথে জড়িত, টাকায় পরিমাপ করা যায়, দুইটা পক্ষ থাকে, বিজনেসের কোনো কিছু বাড়ে কমে এরকম যদি হয়, তাহলে সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো। এখন এই লেনদেনটা এত কষ্ট করে আপনাকে চেনাচ্ছি কেন জানেন? কারণ লেনদেন গুলোই হিসাব বিজ্ঞানে হিসাব রাখতে হয়, যেগুলো লেনদেন না সেগুলোর কোনো হিসাবের আমাদের দরকার নেই। আচ্ছা, এইবার আসেন হিসাব বিজ্ঞানের সংজ্ঞাতে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আপনাদেরকে আমি একটা ফাইল শেয়ার করে দেখাচ্ছি। একটু লাইনে থাকেন, আমি ফাইলটা দিচ্ছি। আচ্ছা, এই ফাইলটা আপনাদের কতদিন একটু দেখাচ্ছিলাম, তাই না? দেখতে পাচ্ছেন ফাইলটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে দেখেন প্রথম প্যারাতে বলা হয়েছিল অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। আমরা বলেছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজের কাজ যেমন মনের ভাব প্রকাশ করা, ঠিক তেমন অ্যাকাউন্টিং একটা ব্যবসায়ের ভাব প্রকাশ করে। একটা ব্যবসায় কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ লায়াবিলিটি আছে, কোথায় কোথায় থেকে লোন নেওয়া আছে, এই এই জিনিসগুলো একদম চিত্রটা তুলে ধরে। এই জন্য আমরা এটাকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলি, ব্যবসায়ের ভাষা। একটা ব্যবসাকে কিভাবে প্রকাশ করতে পারবো এটা বুঝতে পারি অ্যাকাউন্টিং এর মাধ্যমে। এরপরে সংজ্ঞাটা একটু খেয়াল করেন। সংজ্ঞাটা আপনাদের বলেছিলাম কতদিন। অ্যাকাউন্টিং ইজ আ সিস্টেম। অ্যাকাউন্টিং হচ্ছে একটা পদ্ধতি বা ইনফরমেশন সিস্টেম, একটা তথ্যের পদ্ধতি যেটা কি করে, আইডেন্টিফাই করে। আপনাদের একটু আগে ঘটনাগুলোর মধ্যে থেকে আইডেন্টিফাই করা শেখাচ্ছিলাম যে কোন ঘটনাটা লেনদেন হবে আর কোনটা লেনদেন হবে না, শেখাইলাম তো একটু আগে, তাই না? জি স্যার। এই কাজটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিফাই করা। অর্থাৎ সব ঘটনা নিয়ে অ্যাকাউন্টিং এর কাজ নেই, যে ঘটনাগুলো লেনদেন বা ট্রানজেকশন সেগুলো নিয়ে অ্যাকাউন্টিং এর কাজ। এটা হচ্ছে খুঁজে বের করা, এটা অ্যাকাউন্টিং এর 1 নম্বর কাজ। সেকেন্ড কাজ হচ্ছে রেকর্ড করা বা লিখে রাখা। আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত অঙ্ক করবেন সব অঙ্কগুলোই কিন্তু লিখে রাখা বলে এগুলোকে। এই অঙ্কগুলো থেকে আমরা একটা তথ্য পাবো, একটা জিনিস বুঝতে পারবো। এই জন্য প্রত্যেকটা অঙ্কই হচ্ছে রেকর্ডিং। আর কমিউনিকেট করব, আমরা এটা তথ্য প্রদান করব। কাদেরকে প্রদান করব? ইন্টারেস্টেড ইউজার্সদেরকে, যারা এর ব্যবহারকারী আছে তাদেরকে প্রদান করব। তাহলে হিসাব বিজ্ঞান তথ্য আমরা খুঁজে বের করব কোনগুলো হিসাব বিজ্ঞানের তথ্য, মানে কোনগুলো লেনদেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এটাকে লিখে রাখবো। তৃতীয় কাজ হচ্ছে তথ্য প্রদান করব। তথ্য প্রদান করে থাকি আমরা দুই ধরনের পার্টিকে।
একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে একটা হেডিং দেখতে পাচ্ছেন যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হেডিংটা কি পেয়েছেন? জি স্যার। এ নম্বর দিয়ে দেখেন ইউজার্স। তাহলে আপনাদেরকে যে ইউজার্সটা পড়াতে হবে। প্রথম কোশ্চেনটা আমি আপনাকে সংজ্ঞাটা সংক্ষেপে পড়াইলাম। সংজ্ঞা আমি আপনাদেরকে প্রয়োজনে একটা স্লাইডেই ওখানে দিয়ে দিব, ওই স্লাইডে সংজ্ঞা দেওয়া আছে। প্লাস হচ্ছে এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিব, এখান থেকেও দেখে নেবেন। আমি দুইটাই দিয়ে দিব, একটা স্লাইড আছে সেটাও দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করেন, দেখেন এখানে বলছে যে ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব বিজ্ঞানের তথ্য কারা ব্যবহার করে। আমরা যে এত কষ্ট করে তথ্য খুঁজলাম, কোনগুলো হিসাব বিজ্ঞানের সাথে জড়িত সেটা খুঁজে বের করলাম, লিখে রাখলাম, আবার তথ্য প্রদান করব, সেই তথ্যটা কাদেরকে প্রদান করব, কারা ব্যবহার করবে, সেই ব্যবহারকারী দুই ভাগে বিভক্ত। এটা কিন্তু আপনাদের কোশ্চেন ভালো করে পড়তে হবে, এখান থেকে এমসিকিউ থাকে অনেক বেশি, যে কোনটা ইন্টারনাল ইউজার আর কোনটা এক্সটার্নাল ইউজার। এখানে দেখেন যে ফাইলটা লেখা দেয়া আছে, এই ফাইলে কিন্তু অনেকগুলো নাম দেওয়া আছে, যে এটা ইন্টারনাল, এটা এক্সটার্নাল। তো এই নামগুলো এভাবে মুখস্থ করে মনে রাখা সম্ভব না, অনেক নাম আসতে পারে এখানে, 20, 30, 40, 50 নাম চলে আসতে পারে। হ্যাঁ, তো আমরা যেটা করব, অত নাম আমরা মুখস্থ করতে যাব না, আমরা মূল কনসেপ্টটা বুঝবো। মূল কনসেপ্টটা বুঝলে কারা ইন্টারনাল আর কারা এক্সটার্নাল ইউজার সেটা বুঝে যাব। দেখেন ব্যবসায়ের মধ্যে যারা থাকে, একটা ব্যবসা ছোট আপনাদের ঘর কেটে দেখাচ্ছিলাম, যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হলে ব্যবসায়ের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ইউজার। ব্যবসার মধ্যে কারা থাকে? ব্যবসায়ের মধ্যে মানে ম্যানেজাররা থাকে, চাকরিজীবী যারা এমপ্লয়িজ তারা থাকে, বিভিন্ন ম্যানেজার, সে সেলস ম্যানেজার হোক, অথবা পারচেস ম্যানেজার হোক, অথবা প্রোডাকশন ম্যানেজার হোক, অথবা জেনারেল ম্যানেজার হোক, যত ম্যানেজাররা আছে এরা হচ্ছে ইন্টারনাল পার্টি। তাহলে এগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল। দেখেন এখানে যে ইন্টারনালের ছক দেওয়া আছে, এখানে লেখা আছে দেখেন ম্যানেজার্স, দেখতে পাচ্ছেন ম্যানেজার্স প্রথম শব্দটা। জি স্যার। দ্বিতীয়টা লেখা আছে দেখেন অফিসার্স বা ডিরেক্টরস। তার মানে কি, এরাও কি একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেয়, প্রতিষ্ঠানের মধ্যেই থাকে। এরপরে ইন্টারনাল অডিটরস। ইন্টারনাল অডিটরস হচ্ছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই যারা সব হিসাব নিকাশগুলো চেক করার জন্য যাদের চাকরি দেওয়া হয়। অডিটর মানে হচ্ছে যে হিসাবগুলো লেখা হয়েছে সেগুলো আবার চেক করে দেখা সব ঠিক আছে কিনা। ধরেন আপনার একটা ভাউচার আছে 2 লাখ টাকার, আর আপনার লেখা আছে 2 লাখ টাকা, তো এই 2 লাখ ভাউচারের সাথে 2 লাখ লেখাটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য অডিটর নিয়ে আসে। তো অডিটর ইন্টারনাল এবং এক্সটার্নাল হয়। তো যারা নিজেরাই নিজের প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরকে ইন্টারনাল বলি। তো এরা তো মূলত চাকরি করে, তাহলে যত রকম ম্যানেজার এবং যত রকম চাকরিজীবী আছে সবাই কিন্তু ইন্টারনাল ইউজার। সেলস স্টাফ, দেখেন সেলস স্টাফ কি এমপ্লয়ি না? বাজেট জি স্যার। অফিসার, তিনি বাজেট করে, ইনি একজন এমপ্লয়ি না? তাহলে একটা প্রতিষ্ঠানে যারা এমপ্লয়ি তারাই হচ্ছে ইন্টারনাল ইউজার। তাহলে যত রকম ইন্টারনাল এমপ্লয়ি পাবেন, ম্যানেজার্স পাবেন, যারা ডিসিশন নেয় একটা কোম্পানি চালায়, তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ইউজার্স। এরা বাদ দিয়ে যতজন থাকবে সবাইকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল ইউজার। আর কারা থাকতে পারে এক্সটার্নাল ইউজারে? আসেন দেখেন লেন্ডার্স। লেন্ডার্স মানে আপনাকে যারা ধার দেয়, আপনি বাইরে কারো কাছ থেকে ধার নেবেন, সেটা হতে পারে ব্যাংক, হতে পারে গভর্নমেন্ট, হতে পারে কোনো ব্যক্তি, এই লেন্ডার্স। তার মানে ব্যাংক এটা কি বাইরের পার্টি, এটাকে আমরা বলবো এক্সটার্নাল ইউজার। বাইরের পার্টি কেন? কারণ তারা তো আর বিজনেসের ভিতরে তথ্য জানে না। যারা বিজনেসের ভিতরে তথ্য জানে না তাদেরকে আমরা বলবো হচ্ছে এক্সটার্নাল ইউজার। এরপরে দেখেন শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডার্স ধরেন আমরা শেয়ারে আপনাকে সংক্ষেপে একটু আগে বলেছিলাম যে যারাই শেয়ার কিনবে তারাই হচ্ছে শেয়ার ব্যবসায়ের মালিক এবং শেয়ার হোল্ডার। তো আপনি যদি এখন স্কয়ার কোম্পানির শেয়ার কেনেন, তাহলে আপনি তো স্কয়ার কোম্পানির কি মূল মালিক? আপনি কি মূল বিষয়গুলো জানেন তার ভিতরে? জানেন না। No. তারা যতটুকু তথ্য প্রকাশ করবে ওয়েবসাইটে ততটুকু আপনি জানতে পারবেন। এই যে আপনি তথ্য ব্যবহার করলেন, আপনি কিন্তু এখন স্কয়ার কোম্পানির শেয়ার কিনতে গেলে তার ওয়েবসাইটে ঢুকে তার তথ্যগুলো ব্যবহার করবেন। তো আপনি একজন ব্যবহারকারী এবং আপনি একজন এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল কোনো ব্যবহারকারী না। এরপরে গভর্নমেন্ট। দেখেন গভর্নমেন্ট কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর ট্যাক্স, ভ্যাট এগুলো নির্ধারণ করে বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে, অথবা আপনাকে নির্দিষ্ট রুলস রেগুলেশন দিবে যে আপনার কত টাকা সম্পত্তি থাকতে হবে, কত টাকা ইনভেস্টমেন্ট থাকতে হবে। তো এইগুলো বিবেচনা করবে কি করে সরকার? এগুলো আপনার কাছ থেকে তথ্য নিবে যে আসলে আপনার আছে কিনা, আপনার ডকুমেন্ট দেখানো লাগবে। এই জন্য গভর্নমেন্টও একজন ইউজার, কিন্তু সে এক্সটার্নাল ইউজার, ইন্টারনাল না। এরপরে কনজুমার, যারা পণ্য ব্যবহার করে থাকে, কাস্টমার যাদেরকে আমরা বলি। কাস্টমার কনজুমারের সামান্য পার্থক্য আছে, আমরা পরে বলবো এটা।
এরপরে এক্সটার্নাল অডিটরস মানে ওই যে বাইরে থেকে হায়ার করে এনে আবার চেক করানো। বাইরের একটা পার্টিকে আমরা হায়ার করে নিয়ে আসে চেক করাইলাম যে আমাদের প্রতিষ্ঠানে সব হিসাব নিকাশ ঠিক আছে কিনা চেক করে দেন, তো উনি তো বাইরের পার্টি, এটাকে বলে হচ্ছে এক্সটার্নাল ইউজার। তাহলে কনজিউমার, কাস্টমার্স, ব্যাংক, শেয়ার হোল্ডার্স, তারপরে আপনার বাইরের ইনভেস্টরস বা আপনার বিজনেসে কেউ ইনভেস্ট করবে সেও কিন্তু তথ্য চাইবে। আপনি একটা ব্যাংকে লোন নিতে চান, দেখেন সে বলবে যে আপনার ব্যবসার সম্পত্তি কত আছে, দায় কত আছে, কাগজগুলো দেখান, আপনার নামে কত সম্পত্তি, কত লোন নিয়ে আছে, কাগজ দেখান। তো কাগজ যে দেখতে চাচ্ছে, এই কাগজটা কোথায় থেকে পাবে? এই কাগজটা এই যে এই অ্যাকাউন্টিং থেকেই পাবে। অ্যাকাউন্টিং এর কাজই হচ্ছে এরকম তথ্যটা প্রদান করা। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হচ্ছে লিখে রাখা, কিন্তু প্রধান কাজ কি, একদম মূল কাজ হচ্ছে তথ্য প্রদান করা। আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুই ধরনের ইউজারকে তথ্য প্রদান করার উদ্দেশ্যেই কিন্তু হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করে থাকি। আশা করি আপনারা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা বুঝতে পেরেছেন, যে আমরা হিসাব বিজ্ঞানের মূল কাজ কি, তিনটা কাজ। একটা হচ্ছে আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই না করলে তো আর বুঝবেন না কোনগুলো হিসাব বিজ্ঞানের কোনগুলো হিসাব বিজ্ঞানের না। দ্বিতীয় কাজ কি, লিখে রাখা, বিভিন্ন অঙ্ক করছি আমরা, এগুলোকে বলি লিখে রাখা। তৃতীয় কাজ হচ্ছে এটা চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করা, ইন্টারনাল ইউজারকে অথবা এক্সটার্নাল ইউজারকে। যারা চাকরি করে তাদেরও তো তথ্য প্রয়োজন, তাদের তথ্য, ধরেন আপনি একটা বাজেট বানাবেন, আপনি বাজেটের অফিসার, তো আপনার বাজেট বানাতে গেলে কি তথ্য প্রয়োজন আছে না, যে বিগত বছরে কত বাজেট ছিল বা কি পরিমাণ অন্যান্য বিষয়গুলো আছে, এই তথ্যগুলো তো দরকার। তাহলে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজারকে তথ্য প্রদানের জন্যই মূলত হিসাব বিজ্ঞানটা প্র্যাকটিস করা হয়ে থাকে। আমি আপনাদের এতক্ষণ ধরে দুইটা কোশ্চেন পড়িয়ে ফেলেছি, একটা হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং আর ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। ইউজার্সকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এখানে দেখেন নিচে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে ব্যাখ্যাগুলো পেয়ে যাবেন। দেখেন এখানে এক্সটার্নাল ইউজার্স বলে এক্সাম্পল দেওয়া আছে, যে শেয়ার হোল্ডার্স, লেন্ডার্স, ডিরেক্টরস, কাস্টমার, সাপ্লায়ার্স, লয়ার্স, এরা হচ্ছে এক্সটার্নাল। এরপরে ওগুলো আবার ব্যাখ্যা দিয়েছে যে এক্সটার্নাল কিভাবে কিভাবে হয়, ইন্টারনাল গুলো ওইভাবে ব্যাখ্যা দিয়েছে যে কারা কাস্টমার, কারা সাপ্লায়ার, কারা কনজিউমার। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এখান থেকে কিন্তু এমসিকিউ থাকবেই। আপনাকে একটা নাম বলতে পারে যে সাপ্লায়ার, সাপ্লায়ারটা ইন্টারনাল না এক্সটার্নাল, আপনাকে সবসময় মনে রাখতে হবে এক্সটার্নাল অনেক হবে, ইন্টারনাল কম। তো সাপ্লায়ার তো আর ম্যানেজার বা এমপ্লয়ি না, সাপ্লায়ার হচ্ছে বাইরের কোনো পার্টি যে আপনাকে প্রোডাক্ট সাপ্লাই দেয় বা কাঁচামাল সাপ্লাই দেয়, সুতরাং এটা এক্সটার্নাল ইউজার। আপনাকে এইভাবে বুঝতে হবে, শুধু ইন্টারনাল গুলো মনে রাখলেই হবে, যে সে ম্যানেজার কিনা, সে কোনো এমপ্লয়ি কিনা। যদি ম্যানেজার বা এমপ্লয়ি না হয় তাহলে নিশ্চিত থাকতে হবে সে এক্সটার্নাল ইউজার। এভাবে আপনাদের বিভিন্ন নাম ধরে ধরে কোশ্চেন দিতে পারে। তো সেই নামটা যদি আপনার পরিচিত নাও হয়, আপনি মানদণ্ড দিয়ে পরীক্ষা করবেন যে এ ম্যানেজার বা এমপ্লয়ি কিনা। যদি ম্যানেজার এমপ্লয়ি হয় তাহলে ইন্টারনাল, যদি না হয় তাহলে এক্সটার্নাল। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। স্যার এখানে তাহলে এক কথায় বলতে গেলে যারা বিজনেসের সাথে ডিরেক্টলি ইনভলভ থাকে তারা হচ্ছে ইন্টারনাল, আর ইনডিরেক্টলি ভাবে এক্সটার্নাল। জি, ডিরেক্টলি ইনভলভ থাকে, তারা ডিসিশন মেক করে, তারা বিজনেসের একদম ডিরেক্ট কন্ট্রিবিউট করে। তবে মালিক কিন্তু ইন্টারনাল না, আপনাদের আগেই বলেছি। আপনি একটা কোম্পানির শেয়ার যদি 200টা শেয়ার কিনেন, তাও আপনি ওই কোম্পানির মালিক, কিন্তু আপনি কি ভিতরের পক্ষ নাকি? ভিতরের পক্ষ না। তো আমরা যে কোম্পানির কথা বলছি, যৌথ মূলধনের কোম্পানি, এই কোম্পানির ক্ষেত্রে মালিক হচ্ছে বাইরের পক্ষ, কিন্তু এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে মালিক ভিতরের পক্ষ। এই জন্য এক মালিকানা আর অংশীদারি গুলো আপনাদের বলে আসলাম আগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আপনাদেরকে আজকে মূলত দুইটা জিনিস পড়াইলাম, একটা হচ্ছে ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং আর হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এই দুইটা জিনিস আপনাদের মূল ছিল। এখন আপনাদেরকে কিছু প্রিন্সিপালস, অ্যাজাম্পশনস কয়েকটা বলবো। আজকে বেশি বলবো না আর কি, আপনাদের আজকে ক্লাসটাও খুব দ্রুত শেষ করে ফেলবো। এখানে দেখেন, আপনারা একটু পড়ে নেবেন। দেখেন আমরা ওখানে পড়লাম শুধু ম্যানেজার, এখানে কিন্তু লেখা আছে, দেখেন এই যে পেজটা আমি করছি এখন, এখানে দেখেন লেখা আছে যে পারচেজ ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, যত ম্যানেজারই হোক ভাই, কথা তো ম্যানেজার। ম্যানেজার হলেই তিনি কিন্তু ইন্টারনাল। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আপনাদেরকে যে কোশ্চেনটা পড়াতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর কিছু নীতিমালা আছে, কিছু রুলস রেগুলেশন আছে, প্রিন্সিপলস আছে বা অ্যাজাম্পশনস আছে। এই নীতিমালাগুলো এখানে আপনাদেরকে পড়তে হবে। আপনাদেরকে আমি খাতা কলম নিয়েই বসতে বলেছিলাম।
আশা করি আপনারা খাতা কলম নিয়ে বসেছেন। যদি না বসে থাকেন তাহলে নেক্সট ক্লাস থেকে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। কারণ সবগুলো স্লাইডে হয়তো থাকবে না। ক্লাসে যেভাবে নোট করতেন সেভাবে একটু নোট করে নেবেন। আপনার বোঝার মতো করে বাংলা করে একটু লিখে রাখবেন, সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন যে পেজটা শো করেছি, এই পেজের বি নম্বরটা দেখেন, লেখা আছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। পেয়েছেন? জি জি স্যার। স্যার জি স্যার। তো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এটাকে আমরা সংক্ষেপে বলি জিএএপি, গ্যাপ। তো এটা কাকে বলে? এখানে দেখেন বলা আছে গ্যাপ আর রুলস এন্ড স্পেসিফাই অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস। তাহলে গ্যাপ মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এমন কিছু নীতিমালা যেটা আন্তর্জাতিকভাবে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আন্তর্জাতিকভাবে সবাই সব দেশেই যে রুলস গুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে সেই রুলস গুলোর একসাথে আমরা বলছি হচ্ছে গ্যাপ। এরকম কিছু রুলস রেগুলেশন আমরা পড়বো। আমরা আজকে চারটা অ্যাজাম্পশনস আর চারটা প্রিন্সিপলস আছে আপনাদের, চারটা অ্যাজাম্পশন আর চারটা প্রিন্সিপলস আছে। আমরা চারটা প্রিন্সিপলস পড়বো আজকে, অ্যাজাম্পশনসটা পরের দিন পড়বো। দেখেন আমি এখন যে পেজটা শো করেছি আপনার এখানে লেখা আছে, দেখেন যে প্রিন্সিপলস এন্ড অ্যাজাম্পশনস অফ অ্যাকাউন্টিং 2 নম্বর দিয়ে হেডিংটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওই 2 এর এ নম্বরে দেখেন লেখা আছে অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। তার মানে আমরা আজকে পড়বো কোনগুলো প্রিন্সিপলস। এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে, আপনাকে বলা হতে পারে হোয়াট ইজ কস্ট প্রিন্সিপল, বা একটা এক্সাম্পল দিয়ে বলা হতে পারে এটা কোন প্রিন্সিপাল ফলো করেছে। হ্যাঁ, এই জন্য আপনাদের প্রিন্সিপাল এবং অ্যাজাম্পশন, এই 8টা জিনিস, 4টা প্রিন্সিপাল এবং 4টা অ্যাজাম্পশন পড়তে হবে আপনাদের। কিন্তু আমি থিওরি খুব একটা পড়াবো না বললেই চলে, শুধু প্রথম চ্যাপ্টারের একদম বেসিক কিছু থিওরি, যেমন ডেফিনেশন না পড়লে আপনি বুঝবেন না আসলে কি, তারপরে আপনার প্রিন্সিপলস গুলো না পড়লে অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমরা এই জায়গাগুলো একটু পড়িয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রিন্সিপলস, আপনাকে 4টা প্রিন্সিপলস পড়াবো। প্রিন্সিপাল না, এটা প্রিন্সিপল। প্রিন্সিপাল মানে প্রধান, প্রিন্সিপল মানে নীতিমালা, বানানটা হচ্ছে PLE। আপনারা স্পেলিং মিস্টেকটা যেন করবেন না। PAL থাকলে প্রিন্সিপাল, যেটাকে আপনারা প্রধান বা অধ্যক্ষ বলেন, আর প্রিন্সিপল PLE মানে হচ্ছে নীতিমালা। তাহলে আমরা প্রথম নীতিমালাটা, আপনারা এটা খাতায় একটু নোটও রাখতে পারেন। প্রথম নীতিমালাটা আমরা বলছি হচ্ছে কস্ট প্রিন্সিপল। দেখেন রোমান 1 দিয়ে লেখা আছে কস্ট প্রিন্সিপল, পেয়েছেন? জি স্যার। আচ্ছা, কস্ট প্রিন্সিপলের বাংলাটা হচ্ছে ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি। তো এখানে আপনার ক্রয় মূল্য নীতির মূল থিম হচ্ছে যে আপনি যদি কোনো পণ্য, ব্যবসা যখন শুরু করবেন, ব্যবসা শুরু করার সময় আপনি যে পণ্যটা কিনবেন, ধরেন আপনি একটা বিল্ডিং কিনেছেন, তো বিল্ডিংটার মূল্য যদি 40,000 টাকা থাকে শুরুতে, 40,000 বা 40 লাখ যাই হোক, সেটা সারা বছর ওই মূল্যই থাকবে। এই নীতিমালাটাকে বলা হচ্ছে কস্ট প্রিন্সিপল। সারা বছর ওই মূল্য থাকবে মানে মূল্য বৃদ্ধি হলেও আপনি লিখতে পারবেন না। কেনার সময় যে মূল্যে ছিল সারা বছর ওই মূল্যেই ব্যালেন্স শিটে দেখাতে হবে। কথাটা খুবই অযৌক্তিক মনে হয়। যে একটা বিল্ডিং আমি কিনেছিলাম 1971 সালে, সেই সময় যে দাম ছিল বা ল্যান্ডের যে দাম ছিল, এখন 50 বছর 100 বছর পরে কি সেই দাম থাকে? এটা অসম্ভব। তো এই জন্য এই নীতিমালাটা পরিবর্তন হচ্ছে, বাট বাংলাদেশে এখনো প্র্যাকটিস শুরু হয়নি। এটাকে আমরা বলে হচ্ছে কস্ট প্রিন্সিপাল, অর্থাৎ যে মূল্যে একটা পণ্য কিনবো সেই মূল্যেই ব্যালেন্স শিটে আপনাকে দেখাতে হবে, মূল্য বাড়লে আপনি দেখাতে পারবেন না। এই নীতিমালাটাকে বলা হচ্ছে কস্ট প্রিন্সিপাল। স্যার শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের শোনো, তোমাদের আমি ক্লাসটা আজকে শেষ করে দিতে হচ্ছে একটু, হ্যাঁ? আমার অন্য একটা ডিপার্টমেন্টের এক্সাম ছিল, ওই টাইমটা একটু সেট করে রাখতে হবে। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার।